বলছে আমার স্ত্রী যে তোমাকে এখন হয়তো নিয়ে যাবে, দেখো নিচে আমার 6 তলা থেকে তাকিয়ে দেখছি রাস্তায় সমস্ত বাড়ি ঘেরাও করা। দারোয়ানকে দরজা খুলতে বলছে, গেট দারোয়ান খুলবে না। জোর করে টিভির পুলিশরা তাকে তালা ভেঙে ঢুকে সে দারোয়ানকে নিষ্ঠুরভাবে আগে নিচে পিটিয়েছে, চরমভাবে পিটিয়েছে। তারপরে সে উঠে এসে আমার কলিং বেল দিয়েছে। আমি নামাজে ছিলাম, শেষ রাতের নামাজে ছিলাম। বেল বাজাচ্ছে, আমার ওয়াইফ বলছে তুমি নামাজ শেষ করো, তোমাকে নিয়ে যাবে। আমি নামাজ সংক্ষিপ্ত করে দরজা খুলে আমাকে ডিবির অফিসাররা দেখে বলছে, হ্যাঁ এই তো পরশ সাহেব, আপনি কিছুদিন আগে জেল থেকে আসলেন না? হ্যাঁ আমি তো জেল থেকে আসলাম। আমরা জেলেই তো আমার জীবন গেল। মানে 5 মাস আগে আমি ফেব্রুয়ারিতে জেল থেকে বেরিয়েছি, 24-এ। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস হয়ে পারেনি, বাসা সব উঠে গেছে। তা আমাকে বলছে যে উত্তরায় যত সংঘাত, মারামারি, খুন খারাপি, পুলিশ হত্যা হচ্ছে, এগুলো তো আপনি অর্ডার দিয়ে করাচ্ছেন। তা আপনি কি বলেন? আপনি তো আমাকে বাসায় পেলেন, তা এগুলো কারা করাচ্ছে আপনি বলেন? কারা করছে সে খোঁজার দায়িত্ব আপনাদের, আপনি খোঁজেন। তর্ক বিতর্ক হলো। আমাকে বলছে আপনি প্রস্তুত হন, আপনার ওষুধপত্র পোশাক নিয়ে আপনাকে চলে যেতে হবে। বলে বসেন, আমি রেডি হই। তাকে বসতে দিলাম। মা তো খুব কান্নাকাটি শুরু করেছে। 7.5 বছর জেল, বের হই আবার বের হই, আবার গ্রেপ্তার হই। ফলে পরিবারের মধ্যে সবসময় একটা ট্রমার মধ্যে থাকে আমাকে নিয়ে। কান্নাকাটি করছে। আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে মাকে একটু সান্ত্বনা দিচ্ছি যে মা, পুলিশকে বলছে যে বাবা তুমি কেন নিচ্ছ, আমার ছেলে তো নিরপরাধ, সে কিছুদিন আগে জেল থেকে আসলো। তারা বলে না চাচি নিয়ে যায়, কিছু হবে না, তারা যা বলে তাই। যাই হোক, আমি মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলো যে মা আমি যাচ্ছি, তুমি দোয়া করো, এবার হয়তো বেশি দেরি হবে না, আমি চলে আসবো। এই কথা বলে আমি বেরিয়ে গেছি। মা খুব কান্নাকাটি করেছে। আমার ছেলেকে ধরে নিয়ে যাবে টানা হেঁচড়া করেছে, মোবাইল কেড়ে নিয়েছে। আমাকে নিয়ে চলে গেল ডিবি অফিসে। গভীর রাত 2:30টাতে যেয়ে দেখি নূর, রিজভী ভাই, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, সব দলের নেতৃবৃন্দ, কঠিন অবস্থা। সেসব বর্ণনা রাজনীতির শীর্ষ নেতাদের সাথে পুলিশের বা কারা কর্তৃপক্ষের যে দুর্ব্যবহার, শুধু স্মৃতিচারণ করে আমার কথা নয়, আমি একটু এখানে আইন, সংসদ এবং কি বলে বিচার এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার যেহেতু এখানে আছেন, আমরা যখন জেলে কেটেছি 7.5 বছরের জেল, তো দফায় দফায় কারাবন্দীরা আমাদের কাছে এসে বলতো স্যার আপনারা জেলে আসলে শুধু কষ্টের কথা বলেন, বেরিয়ে গেলে একটু আমাদের কথা বলবেন, কি কষ্ট নিয়ে আমরা ভেতরে আছি। তাদের স্বাস্থ্য, তাদের মেডিকেল, কারারক্ষীদের দুর্ব্যবহার, এবং সুপার, জেলার এবং সুবেদার নামে একটা ব্যক্তি থাকে সব জেলে, দুর্নীতির পাহাড়। টাকা দিলে ভালো জায়গায় থাকতে দেবে, টাকা দিলে ভালো খাইতে দেবে, টাকা দেবে না তো খেতে পারবে। আমরা ওয়াদা করে এসেছি যে আমরা যদি বেরোতে পারি, বলে স্যার আপনি এমপি ছিলেন, পার্লামেন্টে একটু বলে আইন বদলাবেন। পার্লামেন্টের তো বলে যা আছে হবে, যদি বেরোতে পারি তো বলবো। তো এখন আইন আর বিচার সংসদ মন্ত্রী, জেল আর কোর্ট কাছারি যার হাতে, তিনি এখানে বসা আছেন। বিচার তো আছে, আপনি বিচার আছেন, জেল হচ্ছে হোম মিনিস্ট্রির অধীনে। আমরা বলবো, কিন্তু আপনারা অ্যাডভাইজারি বোর্ডে আছেন। আমি বিং অ্যাডভাইজার, আমি একটা আর্নেস্ট রিকোয়েস্ট করছি, 2 জন অ্যাডভাইজার এখানে আছেন। এটা আপনাদের উপদেষ্টার, আপনারা হয়তো জেল খাটার সৌভাগ্য আপনাদের হয়নি। আমরা দোয়া করি যে আল্লাহ আপনাদের জেলে না নিন, কিন্তু একজন এমপি, একজন মিনিস্টারকে কারাগারে রুলস অফ প্রেসিডেন্সি যে ডিভিশনের সুযোগটুকু দেওয়া হয়েছে, সেই ডিভিশনটাও দেওয়া হয় না। আমরা দেখেছি বহু জায়গায়, বহু সময় জেলে গেলেই সুপার আমাদেরকে ডিভিশনে দিয়েছেন। এখন এই আওয়ামী কোর্টে যেতে হবে, জজ সাহেব দিবে না, হাইকোর্ট অর্ডার দিয়েছে, কারাগারের সুপার সেটা নিয়ে আবার রিটকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আমাদের সেই ডিভিশন ক্যান্সেল করার চেষ্টা করেছে। আজব দেশ, এটা তো আমার অধিকার, চোরের দেশ। আমি বাদ দিলাম, আমি এমপি ছিলাম, কিন্তু সাধারণ বন্দীরা কি মানুষ না? তারা কি নূরের মতো লোক কি ফাঁসির ছেলে থাকবে? রাজনৈতিক নেতা কি ফাঁসির ছেলে থাকবে? একটা ঘরের মধ্যে বাথরুম, গন্ধ, দুর্গন্ধ, বসা যায় না, পানি নেই, মেডিকেল যে ফ্যাসিলিটিসটা কারাগারে
ওষুধপত্র নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, পেটে ব্যথা অস্থির, সেন্সলেস হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, একটা সেম ট্যাবলেট, ব্লাড টেস্টের অবস্থা নাই, কোনো ডায়াগনোসিসের ব্যবস্থা নাই। আমি মনে করি সরকারের এখনই একটা সময়, রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে নুরুর কথাই ঠিক, প্রত্যেক দলের একটা পেটোয়া বাহিনী থাকে, সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী তারা দল কাজে লাগায়। দিস ইজ দ্য সেফ টাইম। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, দেশের জন্য, জনগণের জন্য, নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারবেন। আমি খুব শঙ্কিত যে কোন দলীয় সরকার আসলে কারাবন্দীদের নিরপেক্ষ, নিরাপদ, স্বস্তির ব্যবস্থা তারা কিন্তু করছে, এবং সেখানে রিজভির মতো লোক অসুস্থ, হাঁটতে পারে না, তাকে একটা চেয়ার দিবে না। নিপুণ রায়ের কথা বলা হলো, নজরুল ইসলাম খানের মতো স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি অ্যাম্বাসেডর ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সব আমরা এক জায়গায় বসেছিলাম ফ্লোরে। কি আজব ব্যাপার! আমাদের আমাদের মানে ডিভিশনের জন্য ডিসি কে বলতে হবে ওখানে বসে থাকতে। তো শেষ পর্যন্ত জুলাইয়ের এই গ্রেপ্তারে 19-এ গ্রেপ্তার হলাম। হাসিনা যেদিন চলে গেল, যেখানকার মাল সেখানে চলে গেল, পরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম। আমরা যারা আমরা বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য বৈষম্য আন্দোলনে যারা আক্তারও সেখানে আমাদের সাথে ছিল, নিষ্ঠুরভাবে খারাপ ব্যবহার করছে তাদের সঙ্গে, আমরা সব 6 তারিখে আলহামদুলিল্লাহ বেরোতে পারলাম। আমার অনুরোধ থাকবে আজকের এই স্মৃতিচারণে যে আমি এবং আমার চেয়েও যারা উচ্চ পর্যায়ের শীর্ষ নেতা, তাদের চাচেও খারাপ ব্যবহার করা হয়েছে। ওই ডিবি অফিসে বিএনপির, আমি নাম বলবো না, আমার চেয়ে বয়সে সিনিয়র কেন্দ্রীয় নেতা, তাকে যেভাবে মারপিট করেছে, আমাকে বলছে বড় ভাই বিএনপি করতে আসছিলাম, আজকে মার খেতে হলো, এটা জানলে আর আমি আন্দোলনে আসতাম না। আপনি জানেন আন্তর্জাতিক বিশ্বে ফুটবলে যে